কথার পর কথা সাজিয়েই কবিতা, কবিতার সঙ্গে যাদের নিত্য যাপন, নিত্য বসবাস, কবিতাকে যারা কণ্ঠে ধারণ করেছেন, কবিতাকে যারা ভালোবেসেছেন অন্তর দিয়ে, তাদের সকলকে নিয়ে আমাদের এই কাব্যের অঙ্গন অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে পেয়ে গেছি আমরা একজন নক্ষত্রকে, যিনি তার কক্ষপথে চলতে চলতে আজ উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তিকার, প্রখ্যাত আবৃত্তি শিল্পী শ্রী শোভন সুন্দর বসু। দাদা নমস্কার, স্বাগত। নমস্কার, আপনাকেও, তোমাকেও। একদম, তোমাকেও সুস্মৃতি, আর সিটিভিএন চ্যানেলের সবাইকে, সিটিভিএন চ্যানেলকে, সমস্ত শ্রোতাদের খুবই ভালো লাগছে। এর আগে আমি এসেছিলাম এই অনুষ্ঠানে, একদম একটা এপিসোডে, আবার আমাকে ডাকা হয়েছে, তার জন্য আমি নিশ্চয়ই কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় আমাদের পাওনাটা হচ্ছে যে এই যে অনুষ্ঠান কাব্যের অঙ্গনে, এই অনুষ্ঠানটা সিটিভিএন যে ধারাবাহিকভাবে করে যাচ্ছে, বাংলা কবিতাকে নিয়ে, বাংলা কণ্ঠচর্চাকে নিয়ে, যদি বলা যায় বাংলা বাচিক শিল্পকে নিয়ে, এইটা একটা বড় বিষয় আমাদের কাছে। আমরা যারা এই শিল্পের চর্চা করি, এই শিল্পটাই আমাদের কাছে মাথা তোলার, বেঁচে থাকার আর ভালোবাসার অনন্য অবলম্বন। তাদের কাছে এই ধরনের অনুষ্ঠান খুবই আকর্ষণীয়, খুবই আনন্দের। একদম। শোভনদা বললেন যে সত্যি এই যে সিটিভিএন চ্যানেল, এই যে কবিতা শিল্প, আবৃত্তি শিল্প আজ অনেকটাই কিন্তু ব্রাত্য দাদা। আজকের দিনেও মনে হয় অন্যান্য পারফর্মিং আর্টের থেকে মনে হয় কোথাও যেন আবৃত্তি শিল্প আজকে কিন্তু আজকের দিনে, এটা আগেও ছিল, আজকে আমি জানি না, এই বিষয়ে আপনার সঙ্গে আসবো পরে কথাতে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের এই সিটিভিএন চ্যানেল এরকম একটি অনুষ্ঠান করছে কাব্যের অঙ্গনে, আমার মনে হয় সমস্ত কবিতাপ্রেমী মানুষের কাছে এটি একটি ভীষণ গ্রহণযোগ্য ব্যাপার। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অবশ্যই, সেই জন্য বললাম। ব্রাত্য মানে বিষয়টা হচ্ছে যে এখন তো এন্টারটেনমেন্টের যুগ। একদম। অনেকে মনে করে যে কবিতার আবৃত্তির মধ্যে দিয়ে সেভাবে এন্টারটেনমেন্টকে কমিউনিকেট করা যায় না, বা তার এন্টারটেনমেন্ট ভ্যালু কম, এটা ভাবে আর কি। আসলে সেটা নয়, সেটা আমাদের মানে এই সামগ্রিকভাবে শিল্প চর্চা এগুলোর জন্য খানিকটা দায়ী বটে, কিন্তু তাহলেও সেটা নয়, আসলে সেইভাবে ব্যবহার করা হয়নি। এই যে সিটিভিএন চ্যানেল যে অনুষ্ঠানটি করছে, এই অনুষ্ঠানেও তো প্রচুর ভিউ এবং অনেক মানুষে দেখতে চায়, অনেক মানুষ অডিশন দিতে চায়, এগুলো তো করছে, এবং সেটা যথেষ্ট অন্য গানের অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠান সমানভাবে গ্রহণ করছে। এটা এর প্রমাণিত এই সিটিভিএন চ্যানেলের শ্রোতাদের কাছে। সেই রকম সব ক্ষেত্রেই যদি এইভাবে শুরু করা যায় সমস্ত চ্যানেলের ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই হবে। সেই বিষয়টা আসলে আমাদের এই শিল্পে প্রমোটারের অভাব একটা বড় বিষয়। একদম একদম। আমরা আছি কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে, আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শোভন সুন্দর বসু। আমরা শোভনদার কাছ থেকে কবিতাও শুনবো এবং অনেক কথাও জানবো। দাদা, তো আমরা এই যে কাব্যের অঙ্গনে অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, আপনি তো আগেও এসেছেন এই অনুষ্ঠানে, আপনার কেমন লাগে আমাদের এখানে সেটা আমরা পরে শুনবো। তার আগে প্রথমে একটু কবিতা দিয়েই শুরু করি আমরা অন্তত। আমি একটা এই সময় দাঁড়িয়ে এই সময়ের কবিতা, এটাও এই সময়, আসলে যেটা বলছিলাম যে কবিতার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি সময়কে এবং মানুষের মননকে ধরা যায় আর কি। হ্যাঁ, এবং মানুষের কাছে পৌঁছানো যায়। ঠিক এই সময় বেশ কয়েক বছর আগে লেখা পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা। হ্যাঁ, কিন্তু দেখুন আমাদের এই প্রেক্ষিতকে, এই সময়টাকে যেন রিপ্রেজেন্ট করছে। কবিতাটার মধ্যে যে বিষয়বস্তুটা আছে সেই অ্যাম্বিয়েন্সটাকে তৈরি করা মিউজিকের মধ্যে দিয়ে। বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল,
যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যেরকম ঘাড় গুঁজে ধুলোয় কাতর, সেরকমই শুয়ে বসে আছে। খেয়া ঘাটে পারাপার ভুলে যাওয়া নৌকোর মতন সময় এখন। মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনুষার কাঁটা, ছিঁড়ে গেছে স্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি, হয়তোবা তার সব কোট প্যান্ট ধোবার ভাটিতে, কিংবা কোনো এক লোকাল ট্রেনের হুহু ভিড়ে চুরি হয়ে গেছে পার্স। পার্সে ছিল অগ্রিম টিকিট। প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চূড়োয়। প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের সিঁথি থেকে সিঁদুরের টিপ এনে দেবে। প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এনে দেবে শঙ্খের সাগর। প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম। প্রতিশ্রুতি যত্রতত্র ছড়াবার ছিটবার কফ থুতু মল মূত্র নয়। প্রতিশ্রুতি লাল নীল পতাকার ব্যতিব্যস্ত ওড়াউড়ি নয়। প্রতিশ্রুতি প্রেস নোট দৈববাণী দেয়ালের লিপি চিত্র নয়। প্রতিশ্রুতি শীতের চাদর। প্রতিশ্রুতি ভাঙা চালে খড়। প্রতিশ্রুতি সাদা ভাত, ভাতে দুধ, দুধে ঘন স্বর। প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্ত সিন্ধু জলের মর্মর। হে সময়, হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময়, কানা কুকুরের মতো এঁটো কাঁটা ঘাঁটাঘাঁটি ভুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে একবার অশ্বারোহী হও। হে সময়, অশ্বারোহী হও। কি অসাধারণ! যেমন কবির লেখা আর তেমন আপনার উপস্থাপনা দাদা। লেখা মানে দেখুন একদম সময়টা প্রত্যেকটা জায়গায়, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের স্বদেশে প্রতিশ্রুতির ভগ্ন অবশেষ। এই প্রতিশ্রুতির যে ভগ্ন অবশেষ, তার তো প্রত্যেক দিনই আমরা তার প্রতিফলন পাচ্ছি। সেটা কিভাবে কবি ধরেছেন সেটি। হ্যাঁ, এই কবিতা একটা শিক্ষা। এই কবিতা যারা এই প্রতিশ্রুতি দেন, যারা প্রতিশ্রুতি দিতে পারেন, সেই সব মানুষের কাছে পৌঁছানো উচিত। একদম। আমরা যাব পরের কবিতায়, তবে দাদার কাছ থেকে একটু জানতে চাইবো দাদা, এই যে কবিতার সঙ্গে তো আপনার নিত্য যাপন, কবিতার সঙ্গে আপনার নিত্য সহবাস যাকে বলা যায়, কবিতাকে নিয়েই আপনার একদম পথ চলা। আজকের দিনে দাঁড়িয়ে শোভন সুন্দর বসু মানেই একটা মানে একেবারে চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে একদম একজন বিশিষ্ট আবৃত্তিকার। তো এই যে কবিতার সঙ্গে পথ চলা শুরুটা বা কবিতার শিক্ষা, এটা কবে থেকে শুরু হলো? একদম ছোটবেলা থেকে কবিতার সঙ্গে থাকা, বা মানে কবিতা বলতে আবৃত্তির সঙ্গে থাকা, সেটা একটা সম্ভব হয়েছিল বটে, কিন্তু আমি নিজে কখনো আবৃত্তি করার কথা ভাবিনি সেইভাবে। হ্যাঁ, আমি আমার বাবা তো শিবসুন্দর বসু, যিনি ধরুন এই যে নতুন কবিতার যেসব পরীক্ষাগুলো হচ্ছে, কবিতা যে ইউনিভার্সিটিতে কবিতার সিলেবাস হয়েছে, এই সমস্তর পেছনে বাবার একটা বড় অবদান আছে। বাবা এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনারা এই কোর্সগুলো তৈরি করেছিলেন, এই ধরনের পাঠ্যক্রমগুলো তৈরি করেছিলেন। আর বাবা নিজে অভিনয় করতেন, সৌম্য মিত্রের সঙ্গে অভিনয় করেছেন, শিশির ভাদুড়ির সঙ্গে আবৃত্তি করেছেন, এবং বাংলা পশ্চিম বাংলায় কলকাতার বাইরে যদি কোনো প্রথম আবৃত্তির শেখানোর স্কুল যদি সেটা হয়, সেটা বাবা করেছিলেন, স্বর আবৃত্তি বলে। তো আমি দেখতাম বাবা অনেক, আমাদের বাড়িতে অনেকে আবৃত্তি শিখতে আসতো এরকম একটা আর কি। তো তখন আমি খুব একটা, আমি অন্য কিছু করতাম, তখন ছবি আঁকতাম, তখন অনেক কিছু বাগান টাগান করতাম, খুবই এইসবগুলো করতাম আর কি।
এই উচ্চ মাধ্যমিক মতন পরীক্ষা উচ্চ মাধ্যমিকে হবে, সেই তারপরে বেশ খানিকটা সময় ছিল খালি। সেই সময়টাতে মানে ওই পড়ার চাপটা ছিল না, তো সেই সময় কয়েকটা কম্পিটিশন করতে গিয়ে সেখানে একটু মানে পজিশন পেয়ে যাওয়া, ফার্স্ট সেকেন্ড এইসবগুলো হওয়াটা, সেইগুলো আমাকে উৎসাহিত করে। আচ্ছা আচ্ছা। তারপরে মানে আমি যে শুধু তখন কবিতা পড়তাম খুব তা নয়, কিন্তু অনেক বেশি গল্প উপন্যাস পড়তাম, অনেক বেশি গান শুনতাম এবং দেশ বিদেশের গান শুনতাম। তো আমার তখন এই যে মানে গানও শিখেছি আমি কিছু, সেটা গান শিখেছি অবশ্য কবিতার জন্য, আবৃত্তির জন্যই, কিন্তু গান কখনো গাইনি। কিন্তু আমার মনে হয়েছে যে বক্তব্যকে নিজের বক্তব্যে প্রকাশ করার জন্য আমার কণ্ঠটা আমার মাধ্যম হতে পারে আর কি। তো সেইটা একটা ছিল। তাই বাবাও ছিলেন মানে রাজনৈতিক লোক ছিলেন, বাবা নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বাবা জেল খেটেছেন, বাবা অনেক এগুলো করেছেন। তো সেই জন্য সমাজের সামাজিক এর সঙ্গে একটা আন্দোলন, তার একটা রেশ এবং তার একটা ঢেউ আমাদের বাড়িতে খুবই ছিল। আর আমাদের বাড়িটা একদম মানে পশ্চিমবঙ্গের তখন বাংলার আর কি, অবিভক্ত বাংলার যে বৈপ্লবিক এর ঘাঁটি ছিল। কারণ আমার ক্ষুদিরাম বসু আমাদের বাড়িতেই থেকে মানুষ হয়েছেন, শিক্ষিত হয়েছেন, দীক্ষিত হয়েছেন, এবং শেষ যেদিন বেরিয়ে যান ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরের উদ্দেশ্যে, সেদিনও আমাদের যে ঘরটা থেকে বেরিয়ে যান সেই ঘরে মা থাকেন। এখন থাকেন না, আমার এখানে থাকেন, কিন্তু বাড়িটা আছে, ঘরটাও আছে সেইটা। এবং ঋষি রাজনারায়ণ বসু আমার মানে আমি ওনার প্রপৌত্র, গ্রেট গ্র্যান্ড ফাদার হচ্ছেন ঋষি রাজনারায়ণ বসু। সত্যেন, ফাঁসির সত্যেন। আমাদের বাড়ির সবারই ফাঁসি হয়েছিল, যেহেতু পাঁচজন কাকার, বাবার 5 জন কাকার ফাঁসি হয়েছিল যেহেতু স্বদেশী আন্দোলন করতে গিয়ে। তো এইরকম একটা বাড়ি থেকে আমি উঠে এসেছি, অতএব ওই বিষয়টা আমার মধ্যে খুবই একটা আলোড়ন ফেলতো। সেইটা প্রকাশ করার জন্য গান, কবিতা, গান সেভাবে গাইতাম না, গাইতে পারিও নি, কিন্তু ওই কবিতার মধ্যে দিয়ে সেটাকে প্রকাশ করার একটা তাগিদ সেইখান থেকে আসা আর কি, মানে আবৃত্তি করার বিষয়টা। হ্যাঁ, তারপরে তো আর কি আস্তে আস্তে চর্চার মধ্যে ঢুকে গিয়ে আমি কিন্তু মানে এইটা কি আমার প্রফেশন হবে বা এই হবে সেরকমই করি না। আমি অন্য পড়াশুনো করেছি, আমি ম্যানেজমেন্ট করেছি, আমি ল পড়েছি, আমি হাইকোর্টে প্র্যাকটিস করেছি 5 বছর। তারপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু এইটাকে নিয়েই পড়ে আছি আর কি। একজন মহান মানুষের সুযোগ্য পুত্র বলা যায় একদম। তো আমরা শোভন সুন্দর বসু মানে যাকে আমরা জানি প্রখ্যাত আবৃত্তিকার, তার সম্পর্কে কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারলাম, যে মেসোমশাইয়ের কথা আমরা জানতে পারলাম, এবং আপনার ঠাকুরদা শ্রদ্ধেয় রাজনারায়ণ বসুর কথা আমরা জানতে পারলাম। এটা আমাদের একটা অন্যরকম একটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। দেশে বিদেশে আমি প্রথম ইউরোপে, আমেরিকাতে এই লাইভ মিউজিক নিয়ে গিয়ে আবৃত্তি, বাংলা আবৃত্তি সঙ্গে মিউজিক নিয়ে, মানে মিউজিক নিয়ে তো অনেকেই করেছেন, কিন্তু আমি বলছি লাইভ মিউজিশিয়ানস নিয়ে গিয়ে অনুষ্ঠান করা, এগুলো করেছি। আমরা এবার একটু আপনার উপস্থাপনা শুনি, কবিতা শুনি। আচ্ছা, রবীন্দ্র পরবর্তী কবিতায় যাচ্ছি। এই কবিতাটা লিখেছেন শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষের বাবু মশাই, তোমার খুব পরিচিত কবিতা। এই কবিতার একটা ছোট্ট ইতিহাস আছে বলে নি, মানে এখানে মানে যদিও এপিসোডের সময় কম, সেটা হচ্ছে এই কবিতা আমরা প্রথম রেকর্ড করি HMV-তে 2002 সালে। হ্যাঁ, তো তখন তো উনি বেঁচে ছিলেন এবং মোটামুটি সুস্থ ছিলেন। তো তখন সেটা রেকর্ডিং হয়েছিল ওই ওনার বাড়ি সল্ট লেকে, আর রেকর্ডিংটা হয়েছিল উল্টোডাঙাতে। HMV করেছিল, সেটা আমরা ওইভাবে করেছিলাম ওনার বাড়ির কাছে, কারণ উনি বলেছিলেন যে মানে এই কবিতা আমরা ব্যান্ড ফর্মে করব। হ্যাঁ, এবং সেই কবিতা তখন প্রত্যেকের কবিদের পারমিশন লাগতো। আচ্ছা আচ্ছা। তো উনি বলেছিলেন যে আমি কিভাবে হবে কবিতাটা, আমি তো বুঝতে পারবো না, কবিতাটায় পারমিশন আগে দিলে কি হবে, আগে শুনে দিতে হবে। তখন আমরা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম অনেকভাবে যে একটু যেখানে রেকর্ডিং হচ্ছে খুব কাছেই হবে, যদি একটু আসেন তাহলে তক্ষুনি আপনি যা বলবেন তাই মানে পরিবর্তন করে নিতে পারবো। নাহলে একটা HMV বললো যে একটা রেকর্ডিং হবে, তারপরে আবার সেটা নতুন করে রেকর্ডিং হবে, তাদের অনেক খরচা এবং সময়ের বিষয় আছে। আর এটা মিউজিক করেছিলেন কল্যাণ সেন বরাত।
আচ্ছা। তো উনি এসেছিলেন এবং সেটা শ্রীজাত ওকে নিয়ে এসেছিল, কবি শ্রীজাত ওকে নিয়ে উনি এসেছিলেন। বলছেন 10 মিনিট শুনে আমি তারপরে তোমাদের সই করে দিয়ে আমি চলে যাব। তো উনি 45 মিনিট বসেছিলেন, এই কবিতার রেকর্ডিং হচ্ছে, এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে এই কবিতা আমি যে ভাবনা থেকে বা যে ছন্দে লিখেছি, ওখানে একটা দেখবে তুমি যে ওই কবিতার আগে লেখা আছে এই কবিতা পড়ার বিশেষ একটা ছন্দ আছে। আচ্ছা আছে আছে, তাই না? একদম, হ্যাঁ হ্যাঁ। তো যে ছন্দে আমি লেখার চেষ্টা করেছি এইটা সবচেয়ে তার কাছাকাছি। আর এখন তো এই কবিতাটা ছন্দেই হয় সবসময়, একদম। হ্যাঁ, কিন্তু আমরা এই যে ফর্মটা একটু চেঞ্জ করেছিলাম, আমরা কখনো কোরাস কখনো এ করেছিলাম। চলো শুনি। হয়েছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। চোখের সামনে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান। তাই নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু হাক বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভোলে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি। সুঁড়ি খানাই কেবল সত্য আর তো সবই ভূষি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। এই কবিতার পরেও সেই একই কথা উঠে আসে যে কবিতার মধ্যে দিয়ে এক একটি বার্তা দিয়েছেন, সামাজিক বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। এই যে মেসেজটা, এটা কিন্তু মানে আমাদের এই শিল্পের একটা বড় বিষয়। হ্যাঁ, গানের মধ্যে দিয়ে সব সময় সে মেসেজটা থাকে না। গানটা অনেকটাই অনেকটাই হচ্ছে উপভোগের। হ্যাঁ, কিন্তু মেসেজ কিছু গানে তো রয়েছে মেসেজ। আরেকটা যেটা বিষয় হচ্ছে, যারা গান গাইছে পরবর্তীকালে তাদের কিন্তু এই গানের মধ্যে দিয়ে মেসেজ দেওয়ার বিষয়টাকে মানে জোর দেওয়া হয় না, বা সেইভাবে তাদের সচেতন করা হয় না যে গানটা শুধু সুর তাল লয় নয়, গানের মধ্যে একটা বক্তব্য আছে, গানের মধ্যে একটা মেসেজ আছে। সেই মেসেজটাকে প্রতিফলন করতে হবে, মেসেজটাকে উপস্থাপন করতে হবে, মেসেজটাকে পৌঁছে দিতে হবে। এই মেসেজ পৌঁছে দেওয়ার জায়গাতেই হচ্ছে আবৃত্তি। হ্যাঁ, তো আবৃত্তি এমন একটা শিল্প যে আবৃত্তি করলে তার সমস্ত মানে জীবনের সবচেয়ে কাছাকাছি শিল্প হচ্ছে আবৃত্তি। একদম। আর জীবনের সঙ্গে কিন্তু এই কবিতা শিল্প একদম মিশে আছে। যে
আমরা যদি আমাদের পেশাগত দিক দিয়েও ভাবি, আমরা যে কোনো পেশায় কিন্তু আমাদের কথাটা বলতে হয়, আর সেইখানে এই বাচিক শিল্প সেইভাবেই বোধহয় আমাদেরকে উপকার করে। আমরা যারা বাচিক শিল্পী বা আমরা যারা এই যে কবিতা নিয়ে থাকি, বা সেটি আপনি সব থেকে বেশি ভালো বুঝবেন, কথা বলা তো প্রত্যেকটা প্রফেশনেই জরুরি। তো এই যে স্পিচ থেরাপি, এটা তো একটা বড় ওষুধ এই কবিতা আর কি, তাই না? একদমই তাই। তো আর শুধু তাই নয়, এই যে আমরা এই যে কবিতা শিল্পকে কেন্দ্র করে পেশাগত দিক থেকেও কিন্তু দাদা আজকের দিনে অনেকটা প্রসারিত হয়েছে পেশাগত দিকটি। কবিতা বেশ কিছুদিন আগে একটুখানি মানুষ ওই যে একটু আর চোখে দেখার ব্যাপারটা ছিল, কিন্তু আজকের দিনে আমার মনে হয় কবিতাটা অনেকটাই বোধহয় প্রসারিত হয়েছে, অনেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে, সেটা খানিকটা আগেও ছিল, কিন্তু এবং এই যে আর চোখে দেখার বিষয়, এটা মানে মেইনলি হচ্ছে মিডিয়াতে আর কি, মিডিয়াতে এটা একটা বড় রয়েছে আসলে। মানে আমাদের এইখান থেকে সেলিব্রেশনটা কম, তো সেইটা একটা অসুবিধে আর কি। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সিটিভিএন চ্যানেল এইরকম একটি অনুষ্ঠান, আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান, আমার মনে হয় যে এই বর্তমান সময়ে কবিতা অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং কবিতা অনেকেরই আকর্ষণের বস্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাব্যের অঙ্গনে এই অনুষ্ঠান নিশ্চয়ই মানুষের কাছে একটা অন্য সাড়া ফেলবে, অন্য একটা ভালো লাগার বিষয় হবে। দাদা, আমরা আবার কবিতাতে একটু যাই। আচ্ছা, আবার একটু রবীন্দ্রনাথে যাই। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা প্রেমের কবিতা। বেশ। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে, আমাদের এই গ্রামের গলি পরে, আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রঞ্জনা, রঞ্জনা। আমরা শুনলাম কবিগুরুর কবিতা, কবিগুরুর এক গায়ে কবিতা। এত সুন্দরভাবে দাদার উপস্থাপনা, ওই যে বলে না, এই এত সুন্দর আমরা শুনছি, কিন্তু
বিশ্বাস করুন শেষ করতে ইচ্ছে করছে না, তাই কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে যে শেষ হইয়াও হইল না শেষ। কিন্তু ওই যে ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে আমাদের, বলছে সময় হয়েছে, শেষ করতে হবে। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়েছে। শোভনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদা, যে এত সুন্দরভাবে এই যে সময়টা এত সুন্দরভাবে কাটালাম, এত সুন্দর আলোচনা, এত সুন্দর আপনার কাছ থেকে শুনতে পারলাম এবং দর্শক বন্ধুরাও শুনলেন, এটা আমাদের কাছে এক বিরাট প্রাপ্তি। আমরা আশা রাখি আবারও আপনাকে পাবো আমরা আমাদের এইখানে। অনেক ধন্যবাদ তোমাকেও সুস্মৃতি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমিও তো কবিতারই মেয়ে, তো তুমি যেভাবে আমার সঙ্গে কথা হচ্ছে মানে সবাই বুঝতে পারছে যে কবিতা শিল্প বা কবিতার শ্রাব্য শিল্প আবৃত্তি সেটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে একটা শিল্প তৈরি হয় এবং মানুষের কাছে পৌঁছায়, এবং এই বাংলা ভাষার সমাজে আবৃত্তির যে কতটা প্রয়োজনীয়তা সেটাও আমরা বুঝতে পারছি। খুবই ভালো। আমি ধন্যবাদ জানাই তোমাকে এবং সিটিভিএন চ্যানেলকে এই অনুষ্ঠানটি পরিবেশন করার জন্য, এবং এই অনুষ্ঠান আরও অনেক দিন ধরে মানুষের মন জয় করুক এবং শ্রোতাদের, সিটিভিএনের শ্রোতাদের আকর্ষণ করুক, এই কামনা করি। ধন্যবাদ জানাই দর্শকবৃন্দ আপনাদেরকে, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে থাকেন এবং আগামী দিনেও এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই আশা রাখি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের সময় শেষ হয়েছে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে।